হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসটি হলো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 81তম ক্লাস। আজকের ক্লাসে আমরা 26শে ডিসেম্বর 2024 সালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আমাদের এই ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকেগুলি আলোচনা করা হয়। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো লাগবে, তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, কে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন অর্থাৎ এনএইচআরসি এর চেয়ারপারসন কে হয়েছেন? অপশান এ রামমোহন রাও আমারা, অপশান বি অরুণ গয়াল, অপশান সি ভি রামা সুব্রমণিয়াম, অপশান ডি হলো অলোক রঞ্জন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভি রামা সুব্রমণিয়াম সম্প্রতি মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হয়েছেন। এবার আমরা অ্যাডিশন ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। জাতীয় মানবাধিকার কমিশন ভারতের একটি কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা। এটি 12 অক্টোবর 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একজন চেয়ারপারসন এবং 5 জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে এই মানবাধিকার কমিশনটি। একজন সদস্যকে সুপ্রিম কোর্টে কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি এবং হাইকোর্টে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে হবে। এবার আমরা এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নেব অ্যাডিশনাল ইনফরমেশনে। কমিশনে একজন নারী সদস্য থাকতে হবে এই জাতীয় মানবাধিকার কমিশনে। কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ 5 বছর বা 70 বছর হতে হবে, যেটি আগে হয়, অর্থাৎ 5 বছর বা 70 বছরের মধ্যে যেটি আগে হয় তাদের হচ্ছে এটা মেয়াদ সংখ্যা। এবার দেখো 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছর পালিত হয়ে থাকে। এবার আমরা যেহেতু এখানে গুরুত্বপূর্ণ নিয়োগের কথা এসেছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ দেখে নেব। প্রথমে দেখব সন্তোষ কুমার গাঙ্গোয়ার, তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল হয়েছেন। এবার দেখো প্রীতি সুদান সম্প্রতি ইউপিএসসি চেয়ারম্যান হয়েছেন প্রীতি সুদান। ওম বিড়লা 18তম লোকসভার স্পিকার কে হয়েছেন? ওম বিড়লা। রাহুল গান্ধী, তিনি লোকসভার বিরোধী দলনেতা হয়েছে রাহুল গান্ধী। অমিতাভ চৌধুরী, এক্সিস ব্যাংকের এমডি এবং সিও হয়েছে অমিতাভ চৌধুরী। সুমতি ধর্মবর্ধনে, আইসিসির অ্যান্টি কারাপশনের ইউনিটের চেয়ারম্যান হয়েছেন সুমতি ধর্মবর্ধনে। বিচারপতি সঞ্জীব খান্না, ভারতের 51তম প্রধান বিচারপতি কে হয়েছেন? বিচারপতি সঞ্জীব খান্না। নবীন রামগুলান, তিনি মরিশাসের প্রধানমন্ত্রী হচ্ছেন নবীন রামগুলান। শিগেরু ইশিবা, জাপানের 103তম প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা। ইউনিসেফ ভারতের জাতীয় রাষ্ট্রদূত কে হচ্ছেন? করিনা কাপুর খান। ফিফকোর চেয়ারম্যান কে হচ্ছেন? দিলীপ সংঘানি। তাহলে সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নিলাম। এবার আমরা চলে যাবো আজকে 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটি হলো, কোন দেশ 2025 সালে ফেব্রুয়ারিতে এইচপিভি ভ্যাকসিন অভিযান শুরু করবে? অপশান এ নেপাল, অপশান বি ভুটান, অপশান সি বাংলাদেশ, অপশান ডি হলো শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নেপাল 2025 সালে ফেব্রুয়ারিতে এইচপিভি ভ্যাকসিনের অভিযানটি শুরু করবে। এবারে অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য আমরা দেখে নিই। এইচপিভি টিকা প্রচার অভিযান 5 ফেব্রুয়ারি 2025 শুরু করা হবে। এইচপিভি ভ্যাকসিন মানব প্যাপিলোমা ভাইরাস, যেটা এইচপিভি এর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এই এইচপিভি সার্ভিক্যাল ক্যান্সার সৃষ্টি করে, অর্থাৎ এই এইচপিভি ভাইরাসের জন্য মানুষের সার্ভিক্যাল ক্যান্সারটি হয়ে থাকে। এবার এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। গেভি একটি আন্তর্জাতিক সংস্থা যা ভ্যাকসিনের ব্যবহার বাড়িয়ে মানুষের জীবনকে বাঁচাতে সাহায্য করে। এই গেভির সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে এই গেভির সদর দপ্তর। এবার দেখেন আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে কেন বেতোয়া নদী সংযোগ জাতীয় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? ঠিক আছে, তাহলে কোন নদী সংযোগ এটি? কেন বেতোয়া নদী সংযোগ। ঠিক আছে, অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি ছত্তিশগড়, অপশান সি রাজস্থান, অপশান ডি হলো মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ রাজ্যে কেন বেতোয়া নদী সংযোগ জাতীয় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এবার এই প্রকল্প সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। প্রকল্পটি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা সেচ সুবিধা প্রদান করবে। এই প্রকল্পে এলাকার মানুষদের জন্য পানীয় জলের সুবিধা দেওয়া হবে। প্রকল্পের আনুমানিক ব্যয় কত? 44,605 কোটি টাকা হলো এই প্রকল্পের আনুমানিক ব্যয়। এবার দেখে নাও আজকে 4 নম্বর প্রশ্নটি। নতুন গবেষণা অনুসারে চাঁদ কত বছর আগে গঠিত হয়েছিল? অর্থাৎ চাঁদের বয়স কত? নতুন গবেষণা অনুযায়ী চাঁদের বয়স কত সেটি নির্ধারণ করা হয়েছে। এবার দেখো অপশান এ 4.51 বিলিয়ন বছর, অপশান বি 5.51 বিলিয়ন ইয়ার্স, অপশান সি 2.51 বিলিয়ন ইয়ার্স, অপশান ডি হলো 1.51 বিলিয়ন ইয়ার্স। সঠিক উত্তরটি হলো অপশান এ 4.51
4.51 বিলিয়ন ইয়ার্স হলো চাঁদের বয়স, অর্থাৎ 4.51 বছর আগে বিলিয়ন বছর আগে চাঁদ গঠিত হয়েছিল। এই গবেষণাটি চাঁদের পুনরায় গলিত পৃষ্ঠের সাথে সম্পর্কিত। এই অনুমান অনুসারে পৃথিবী ও মঙ্গল গ্রহের আকার বস্তুর সংঘর্ষের ধ্বংসাবশেষে থেকে চাঁদ তৈরি হয়েছিল। এবার দেখে নাও অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, প্রথমে দেখবো আমরা চীন প্রথম দেশ যারা চাঁদের অন্ধকার অংশ থেকে মাটি এনেছে। চাঁদের পৃষ্ঠে অবতরণকারী দেশগুলি কী কী? আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এবং জাপান হলো চাঁদের পৃষ্ঠে অবতরণকারী দেশ। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ কি? ভারত। ভারতই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম গর্তের নামকরণ করা হয়েছে লামু পাসাং শেরপার নামে। এবং তিনি কে? তিনি হলেন মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথম নেপালি মহিলা হলেন এই লামু পাসাং শেরপা। এবার দেখুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো সাউ তুষার মানে সিনিয়র জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে কোন পদকটি জিতেছে? অপশন এ স্বর্ণপদক, অপশন বি রৌপ্য পদক, অপশন সি ব্রোঞ্জ পদক, অপশন ডি হলো কোনো পদকই সে জিতেনি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ স্বর্ণপদক। সাউ তুষার মানে সিনিয়র জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকটি জিতেছে। ভোপালে সিনিয়র শুটিং ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে সাউ তুষার মানে। রৌপ্য পদকটি কে জিতেছে? রৌপ্য পদক জিতেছে ধানুষ শ্রীকান্ত। রুদ্রাক্ষ পাতিল পুরুষদের জুনিয়র জাতীয় ফাইনালে 10 মিটার এয়ার রাইফেল বিভাগে স্বর্ণপদক জিতেছে। এবং পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে যুব ইভেন্টে মধ্যপ্রদেশের যশ পাণ্ডে রৌপ্য পদক জিতেছেন। এবং পশ্চিমবঙ্গের, এটি ইম্পর্টেন্ট আমাদের যেহেতু রাজ্যের সাথে সম্পর্কিত, পশ্চিমবঙ্গের অভিনব শ তিনি ব্রোঞ্জ পদক জিতেছে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল যুব ইভেন্টে। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 6 নম্বর প্রশ্ন। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? অপশান এ 38, অপশান বি 49, অপশান সি 40, অপশান ডি হলো 41। সঠিক উত্তরটি হলো অপশান বি 49। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 49। আগের বছরের তুলনায় নেটওয়ার্ক প্রস্তুতি সূচক 2024 সালে 11 স্থান বেড়ে 49তম স্থানে এসেছে ভারত। ওয়াশিংটন ডিসি ভিত্তিক পোর্টুলান্স ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত হয় এই নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সটি। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2024-এ আমেরিকা প্রথম স্থান অধিকার করেছে আমেরিকা, সিঙ্গাপুর স্থান অধিকার করেছে দ্বিতীয়, এবং তৃতীয় স্থান অধিকার করেছে ফিনল্যান্ড দেশ তৃতীয় স্থান অধিকার করেছে। এবার দেখে নাও 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটি। 18তম ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2023 অনুসারে কোন রাজ্যের সর্বোচ্চ বনভূমি রয়েছে? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি ছত্তিশগড়, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি হলো মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হলো অপশান এ মধ্যপ্রদেশ। 18তম ইন্ডিয়া স্টেট ফরেস্ট রিপোর্ট 2023 অনুযায়ী মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি ফরেস্ট রয়েছে। এবার দেখো কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব 2024 সালের ডিসেম্বরে 18তম ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2023 প্রকাশ করেছেন। এই ISFR 1987 সাল থেকে প্রতি 2 বছর পর পর ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ FSI দ্বারা প্রকাশিত হয়ে থাকে। ভারতের ভৌগোলিক এলাকার শতাংশ 25.17 বনভূমি দ্বারা আচ্ছাদিত। অর্থাৎ ভারতের যে মোট ভূখণ্ড রয়েছে তার মধ্যে 25.17% হচ্ছে বনভূমি। মধ্যপ্রদেশ রাজ্যে 77,073 বর্গ কিমি জুড়ে রয়েছে বনভূমি। এবার দেখো 8 নম্বর প্রশ্নটি। কে 2024 সালের ডিসেম্বরে বিশ্ব ম্যালেরিয়া রিপোর্ট 2024 প্রকাশ করেছে? অপশান এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু, অপশান বি জাতিসংঘ শিশু তহবিল, অপশান সি এইডস, টিবি এবং ম্যালেরিয়া বিরুদ্ধে লড়াইয়ের জন্য গ্লোবাল ফান্ড, অপশান ডি বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সঠিক উত্তরটি হবে অপশান এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2024 সালে বিশ্ব ম্যালেরিয়া রিপোর্টটি প্রকাশ করেছে। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি। যুদ্ধ জাহাজ INS নীলগিরি এবং INS সুরাট এই ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা আছে। এই INS নীলগিরি এবং INS সুরাট এটি কে তৈরি করেছে বা কোন সংস্থা দ্বারা তৈরি হয়েছে? অপশান এ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, যেটি কোথায়? কলকাতা। অপশান বি মাজাগন ডাক শিপ বিল্ডার্স লিমিটেড, মুম্বাই। অপশান সি গোয়া শিপইয়ার্ড লিমিটেড, গোয়া। অপশান ডি কোচিন শিপইয়ার্ড লিমিটেড, কোচি। সঠিক উত্তরটি হবে অপশান বি মাজাগান ডক শিপ বিল্ডার্স লিমিটেড, মুম্বাই। এই সংস্থা বা এই কোম্পানি
আইএনএস নীলগিরি এবং আইএনএস সুরাটকে ভারতীয় অর্থাৎ আইএনএস সুরাটকে তৈরি করেছে, যেটি সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। এবার আমরা একে একে দেখে নেব এই আইএনএস নীলগিরি কী এবং আইএনএস সুরাট কী সেই সম্পর্কিত। প্রথমে দেখব আইএনএস নীলগিরি। আইএনএস নীলগিরি প্রকল্প 7A ক্লাসের প্রথম ফ্রিগেট জাহাজ। এই ফ্রিগেট জাহাজটি কী সেটা একটু দেখে নাও। ফ্রিগেট জাহাজ হলো এটি এক ধরনের যুদ্ধ জাহাজ যেটি সমুদ্রের যে কোনো ধরনের আক্রমণ, যেমন বায়ু, সমুদ্র, স্থলভাগের আক্রমণ থেকে রক্ষা করতে প্রস্তুত করে ভারতীয় নেভিকে। সেটি হলো ফ্রিগেট জাহাজ। এবার দেখো আমরা দেখে নেব আইএনএস সুরাট কী। আইএনএস সুরাট হলো প্রজেক্ট 15B গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ক্লাসের চতুর্থ স্টিল ডেস্ট্রয়ার। অর্থাৎ আইএনএস সুরাট হলো একটি ডেস্ট্রয়ার। এই ডেস্ট্রয়ারটা কি একটু দেখে নাও। ডেস্ট্রয়ার কী জিনিস? ডেস্ট্রয়ার এটি একটি এমন এক ধরনের যুদ্ধজাহাজ যেটি বিশেষভাবে শত্রু যুদ্ধজাহাজ এবং প্লেন ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে, তাকে বলে ডেস্ট্রয়ার। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাসটি সবার কেমন লাগলো সেটি সবাই অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি শেয়ার করে দাও, আর সকল সাবস্ক্রাইব করে দাও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।